পাহাড়তলি গ্রামে এই সন্ধ্যাবেলায় রাত নেমে এসেছে। রাস্তাঘাট ঘুটঘুটে অন্ধকার। গরমের দিনগুলোতে লোডশেডিং এখানে নিত্যনৈমিত্তিক ঘটনা। সিদ্দিক সাহেব যখন বাড়িতে প্রবেশ করলেন তখন তার পরনে একটা স্যান্ডো গেঞ্জি আর পায়জামা। সদর দরজা খুলেই বাবাকে এই অবস্থায় দেখে আটকে উঠল ওনার বড় মেয়ে সাদিয়া। অষ্টাদশী সাদিয়ার স্পষ্ট মনে আছে, সকালে বাসা থেকে বের হওয়ার সময় ওনার পরনে ছিল শ্বেত শুভ্র পাঞ্জাবি আর পায়জামা। উদ্বেগ জড়ানো কণ্ঠে সাদিয়া জিজ্ঞাসা করলো, আব্বা তোমার এই অবস্থা কেন? পাঞ্জাবি কই? মেয়েকে আশ্বস্ত করে সিদ্দিক সাহেব বললেন, কিছু হয় নাই আম্মাজান, পরে শুইনো। বাবার কথায় বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে বাড়ি মাথায় তুলে ফেললো সাদিয়া। মা, ও মা, এদিকে আসো। আহ সাদিয়া, কি করছিস মা? কিছু হয়নি তো, বললেন সিদ্দিক সাহেব। উনার নিষেধে অবশ্য খুব একটা কাজ হলো না, কারণ সাদিয়ার চেঁচামেচিতে এর মধ্যেই ওর ছোট বোন সামিয়া এসে পড়েছে। আব্বা তুমি খালি গায়ে বাজারে গেছিলা? পঞ্চম শ্রেণীতে পড়ুয়া সামিয়ার সরল জিজ্ঞাসা। মাহফুজা বেগম রান্না করছিলেন, মেয়েরা ইলিশ মাছ খেতে চেয়েছে। দুই মেয়ের চিৎকার চেঁচামেচি শুনে খুন্তি হাতে ছুটে এসেছেন তিনি। স্বামীর অবস্থা দেখে তার চক্ষু চরকার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছেন সিদ্দিক সাহেবের দিকে। ছোট্ট একটা ব্যাপার নিয়ে মা মেয়েরা মিলে তুলকালাম অবস্থা করবে ভাবেননি সিদ্দিক সাহেব, যার পর্নায় বিব্রত বোধ করছেন তিনি এখন। সদুত্তর না পাওয়া পর্যন্ত কেউ ছাড়বে না দেখে মুখ খুললেন তিনি। রূপগঞ্জ বাজার থেকে আসার সময় এক পাগলা ভিখারি বলল, ভাইজান একটা পাঞ্জাবি দেন, আল্লাহ আপনারে মেলা কিছু দিবে। টাকা দিতে চাইছিলাম, কিন্তু সে পাঞ্জাবি চায়। তুমি রূপগঞ্জ থেকে এই অবস্থায় আসছো আব্বা, মানুষ দেখলে তো বলবে সিদ্দিক মাস্টার পাগল হয়ে গেছে। আর এই কথাটা এতক্ষণ বললে কি হতো? যেন কত চিন্তা হচ্ছিল। অনুযোগের সুরে বলল সাদিয়া। মার এই ডান হাতে করা দান খয়রাতের কথা বা হাত রেও জানতে দিতে নাই। তোমরা তুলকালাম না বাজাইলে তো আমি গোপন রাখতাম বিষয়টা, বললেন সাদিয়া সামিয়ার বাবা। চিন্তার রেখা সরে গেছে মাহফুজা বেগমের কপাল থেকে। পরক্ষণেই মনে পড়ল, চুলার আঁচ কমিয়ে আসেননি। তোমাদের বাপ মেয়ের পাল্লায় পড়ে আমার তরকারি পুড়ে গেল মনে হয়। আমি যাই। সাদিয়ার আব্বু, হাত মুখ ধুয়ে আরাম কর, আমি সামিয়াকে দিয়ে চা পাঠাইতেছি। আহা আম্মা, ওইটুকু পিচ্ছির হাতে গরম চা পড়লে কি হবে বলতো? আমি আসতেছি। এই আপু, আমাকে পিচ্ছি বলবি না, আমি এখন 5-এ পড়ি, বলে আমার বুলিলে ভাবাল। দুই বোনের খুনসুটি দেখে চোখে পানি চলে এলো সিদ্দিক সাহেবের। তাই দ্রুত মেয়েদের সামনে থেকে সরে গেলেন চোখের পানি আড়াল করতে। সামিয়া হওয়ার পরে তার স্ত্রীর কিছু শারীরিক জটিলতা দেখা দেয়, আর কখনো মা হতে পারবেন না তিনি। তাই মেয়ে দুটোকে জান প্রাণ দিয়ে আগলে রেখেছেন দুজনে মিলে, কখনো কিছুর অভাব রাখেননি। এই দুই মেয়ে হাসি আনন্দে খুনসুটিতে ঘরটা আলো করে রেখেছে। বড় মেয়েটার চলে গেলে ঘরটা খালি হয়ে যাবে একদম। সাদিয়া 18 পড়ার পর থেকেই বাড়িতে রুস্তম ঘটকের আনাগোনা বেড়েছে খুব। বিভিন্ন পাত্রের বায়োডাটা নিয়ে হাজির হয়। সবে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে মেয়েটা। সিদ্দিক সাহেবের মন টানে না এত অল্প বয়সে মেয়ের বিয়ে দিতে। সামনে অ্যাডমিশন টেস্ট। তার খুব ইচ্ছা মেয়েটা ডাক্তারি পড়বে, দেশ দশের সেবা করবে। পড়াশোনার পাঠ গুছিয়ে ফেললে না হয় বিয়ে দেওয়া যাবে। সাদিয়ার মা আবার বেশাদি না করে পড়াশোনার পক্ষে না। গ্রামে সাদিয়ার বয়সী মেয়েরা বিয়ে করে এক বাচ্চার মা হয়ে গেছে। প্রতিবেশী মহিলারা বলে মাস্টার সাহেব মেয়েকে ঘরে বসিয়ে আইবুড়ো করছে। এসব কটু কথা ওনার ভালো লাগে না। স্বামীকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন তিনি, কিন্তু কোনো লাভ হয়নি। সিদ্দিক সাহেব চিন্তা করেছেন মেয়েকে ঢাকায় পাঠাবেন। অনেক ভালো ভালো কোচিং সেন্টার আছে ঢাকায়। উনার এক প্রাক্তন ছাত্র আছে ঢাকা মেডিকেলে পড়ে, নাম তোমার। ওর কাছে ফোন করে আজ খোঁজ নিয়ে শুনেছেন কোন কোচিং সেন্টারটা ভালো।
তমাল বলেছে কোচিং সেন্টারগুলোতে ক্লাস শুরু হয়ে গেছে পরীক্ষার পরপরই। তমালেও বলেছে সাদিয়াকে নিয়ে যদি তিনি ঢাকায় আসেন তাহলে ও আগেই হোস্টেলে সিট বুকিং দিয়ে রাখতে পারবে। উনিও কোনো চিন্তা না করে তমালকে বলেছেন সব ব্যবস্থা করতে। এ সপ্তাহেই তিনি স্কুল থেকে ছুটি নিয়ে ঢাকায় চলে যাবেন সাদিয়া সহ। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। মাহফুজা বেগমকে এসব জানাতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন তিনি। মেয়ের পড়ালেখা নিয়ে স্বামীর এত আদিক্ষেতা পছন্দ না তার। মেয়ের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে আর উনি আসছেন মেয়েকে ঢাকায় নিয়ে পড়াবেন। এসব করলে লোকে কি বলবে সাদিয়ার আব্বা? এই তল্লাটে সাদিয়ার সমান কোনো আবেগতা মেয়ে মানুষ আছে বল তো দেখি। তোমার মেয়ে ডাক্তার হলে এই লোকেরাই বাহাবা দিবে দেখো। তুমি আর বাগড়া দিও না তো। ও আমি বাগড়া দেই না। মেয়েগুলারে বুকে করে আমি মানুষ করছি আমি। তুমি তো সারাদিন স্কুল আর ছাত্র নিয়েছিলে। আমি কি সাদিয়ার খারাপ চাই? আমিও তো খারাপ চাই না বউ। একটু চিন্তা করো। মেয়েটা আমার মেলা মেধাবী। হেসের ঢালার জন্য ওর জন্ম হয়নি। আপনার মেয়ে তো ব্যারিস্টার হবে। উহু, ডাক্তার। যা খুশি করো তো। আমি গেলাম। অসহ্য। অবশেষে সাদিয়াকে ঢাকায় পাঠাতে রাজি হয়েছেন মাহফুজা বেগম। তিনি এখন মেয়ের জন্য ছোট বড় সব দরকারি জিনিস গুছিয়ে দিতে ব্যস্ত। সিদ্দিক সাহেবের কথা মতো কোচিং সেন্টারের আশেপাশেই একটা লেডিস হোস্টেলে সিট ঠিক করেছে তমাল। তমাল থাকায় সবকিছু অনেক সহজ হয়ে গেছে চিন্তা করেন সিদ্দিক সাহেব। তমালের কথা মনে হতেই ফোন করলো তমাল। স্যার আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই তো বাবা ভালো। তোমার কি খবর? এই তো স্যার আলহামদুলিল্লাহ। রাতে রওনা দিচ্ছেন তো? হ্যাঁ বাবা ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, কাল দেখা হচ্ছে তাহলে। পৌঁছার ঘন্টাখানেক আগে আমাকে ফোন দিবেন স্যার। আমি কাউন্টারে আসব। ওখান থেকে একসাথে হোস্টেলে যাব। সব ঠিকঠাক করে কোচিং সেন্টারে চলে যাব ওখান থেকেই। আরে না না, তুমি আবার কষ্ট করে বাস স্ট্যান্ড আসবে কেন? কষ্টের কিছু না স্যার, আপনি একটু জানাবেন। রাখি তাহলে আজ। আচ্ছা বাবা। তমালের সাথে কথা শেষে সাদিয়ার ঘরে আসলেন তিনি। সাদিয়ার মাথায় তেল দিয়ে দিচ্ছে মাহফুজা বেগম। আরামে চোখ বন্ধ করে আছে মেয়েটা। বুকের ভেতরটা হু করে উঠল তার। সিদ্দিক সাহেব খুব ভালো মতোই জানেন আজকের পর থেকে সাদিয়া এই বাড়িতে 2 দিনের অতিথি হয়ে যাবে। ভার্সিটি লাইফ, পড়াশোনা, বিয়ে, সংসার এসবের চক্র শেষ হবে না কখনো। মাঝে মাঝে ছোট্ট একটা ব্যাগ নিয়ে ছুটি কাটাতে আসবে এই যা। মাহফুজা বেগম বরং শান্ত আছেন স্বামীর তুলনায়। তাকে দেখে বোঝা যাচ্ছে না যে তার মনের ভেতরে কি চলছে। মা মেয়ে দুজনেই চুপ। ঘর জুড়ে বিচরণ করছেন অকৃত্রিম নীরবতা। সিদ্দিক সাহেবকে চেয়ার টেনে বসতে দেখেও কেউ কিছু বলল না। সিদ্দিক সাহেব গলা খাকারি দিয়ে বললেন, সাদিয়ার মা, আমাকে 1 কাপ চা দিতে পারো? বড্ড চা তেষ্টা পেয়েছে। মাহফুজা বেগম সাদিয়ার চুল বেঁধে দিতে দিতে বললেন, এই সময় চা খাবে? আচ্ছা দিচ্ছি। স্ত্রী উঠে যেতেই সিদ্দিক সাহেব মেয়েকে শুধালেন, গোছগাছ শেষ? আম্মা যান। হ্যাঁ আব্বা, ছোট্ট করে উত্তর দিল সাদিয়া। মন দিয়ে পড়ালেখা করবে কিন্তু। চান্স তোমাকে পাইতেই হবে আম্মা। সাদিয়া মাথা নিচু করে থাকলো। পড়াশোনায় বরাবরই ভালো, কিন্তু বাবার কথার ধরনে ভীষণ নার্ভাস লাগছে। মাকে কত কষ্ট করে রাজি করিয়েছেন তা বাবা সেটা ওর অজানা নয়। দিনরাত পাড়া প্রতিবেশীদের কটু কথাও হজম করতে হচ্ছে ওর বাবা মাকে। তুমি চিন্তা করো না আব্বা, শুধু দোয়া করো আমার জন্য। মার এই চিন্তা কি আর ইচ্ছা করে করি? ও এমনি এসে যায়। নতুন পরিবেশে বিপথে চলে যা শোনে যেন। তোর উপর আমার অনেক আশা ভরসা। আর বাবা মায়ের দোয়া তো সবময় থাকে। আদেশ নিষেধের বহর শেষ না হতেই 3 কাপ চা নিয়ে হাজির হলেন মাহফুজা বেগম।
স্ত্রীর সামনে বিরূপ কোনো কথা বলার রিস্ক নিলেন না সিদ্দিক সাহেব। কখন হুট করে উল্টে যায় বলা তো যায় না। প্রসঙ্গ ধামাচাপা দিতে তাই বললেন, সামিয়া কই? ওকে দেখতেছি না। ও তো প্রাইভেট থেকে আসেনি আব্বা। আজকের দিনটা প্রাইভেটে না গেলেই তো পারত। স্যার নাকি পরীক্ষা নিবে আজকে, যেতে চাচ্ছিল না তোমার আদরের দুলালি। আমি জোর করে পাঠাইছি। এক মেয়েকে বিদ্যাসাগর বানাতে নিয়ে যাচ্ছ, আরেকজন মূর্খ থাকবে কেন? সাদিয়ার মা, আজকের দিনটা একটু মুখে লাগাম দাও। লাগাম দিয়েই তো রাখছি। মানুষের কথা তো তোমার হজম করা লাগে না। কিছু বলতেছি আমি। সিদ্দিক সাহেব ভীষণ রাগ করলেন। অবশ্য তার চেয়েও বেশি বিরক্ত হলেন। তুমি আবার মানুষের কথা টানতে শুরু করলে সাদিয়ার মা। মেয়েটা চলে যাবে আজকে, আর তুমি নাটক শুরু করছো। যত সব। আহত দৃষ্টিতে স্বামীর গমন পথে তাকিয়ে থাকলেন সাদিয়ার মা। তিনিও চান মেয়েরা পড়ালেখা করুক, বড় হোক, কিন্তু আগে বিয়ে থা করে থিতু হোক। মেয়ে মানুষের বয়স তো থেমে থাকে না। পাড়া প্রতিবেশীরা কানাঘুষা করে, সেসব ভালো লাগে না তার। সংসারের জন্য জান প্রাণ দিয়ে করছেন বছরের পর বছর, অথচ মেয়ের ভালো মন্দের বিষয়ে নাক গলালে সেটা নাটক হয়ে গেল আজ। আনুমনে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছলেন তিনি। দুহাত বাড়িয়ে মাকে জড়িয়ে ধরল সাদিয়া। মায়ের শরীর যে কান্নার দমকে কাঁপছে সেটা বোঝেও। মায়ের মন খারাপ দুহাতে ঠেলে সরিয়ে দিতে চায় প্রাণপণ। আম্মা, তুমি একবার মানা করো, আমি যাব না ঢাকায়। তাও তুমি রাগ কইরো না। মন দিয়ে পড়াশোনা করিস মা। তোর আব্বার মুখ উজ্জ্বল কর, সেই দোয়া করি। কখনো তো একা কোথাও থাকিসনি। ভয় করে আমার। মায়ের মন তোরা বুঝবি না। আম্মা, আমি তোমাদের দুজনেরই মুখ উজ্জ্বল করব, খালি তুমি দোয়া করো। মামের কান্না পর্ব শেষ হতেই হাজির হলো সামিয়া। কোচা ভরে কুল নিয়ে আসছে। আপা, কুল আনছি, আসো ভর্তা করো, একসাথে খাবো। সামিয়া, তোর মাথা কি খারাপ? সারা রাত বাসে চড়ে ঢাকা যাবে, মেয়েটা পেট খারাপ করে যদি। উফ আম্মা, কিছু হবে না আমার। চল বুড়ি। দুই বোনের পাগলামি দেখে মাথায় হাত মাহফুজা বেগমের। কেউ যদি একটু উনার কথা শোনে। অগত্যা রান্নাঘরের দিকে ছুটলেন তিনি। রাতের রান্না আগেই হয়ে গেছে। পথে খাওয়ার জন্য কয়টা রুটি বানাতে বসলেন তিনি। মানুষটা বাইরের খাবার একদমই খেতে পারে না। সিদ্দিক সাহেব বাড়িতে ফিরে দেখলেন দুই বোন মিলে কিছু একটা খাচ্ছে ওদের শোয়ের ঘরের মেঝেতে বসে। কিছু একটা নিয়ে গল্প করছে আর হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সাদিয়ার মা এখনো রান্নাঘরে। টিফিন বাটিতে রুটি, সবজি আর মুরগির মাংস ভরছে। চুপিসারে স্ত্রীর কাছে গিয়ে পেছনে থেকে আলতো করে জড়িয়ে ধরলেন তিনি। মন খারাপ করো না। মন খারাপ আর আমি? কেন? সাদিয়ারে যে তুমি সামিয়ার চেয়ে বেশি ভালোবাসো সেইটা আমি ঠিকই জানি। তাই নাকি? সেই জন্য নাটক করি? ওইটা তো রাগের মাথায় বলছি। রাগ করো না বউ। হইছে, ঢং করা লাগবে না। মেয়েদের খাইতে ডাকেন। আপনাদের যাওয়ার সময় হয়ে আসছে তো। খাওয়ার সাথে সাথে বাসে উঠলে আপনার মায়া ভাষায় বমি করবে। স্ত্রীর তাড়াতে মেয়েদের ডাকতে ছুটলেন তিনি। আসলেই সময় বেশি নাই। খেতে বসে বারবার চোখে জল চলে আসছে সাদিয়ার মায়ের। ওখানে হোস্টেলে কেমন না কেমন খাবার হবে, মেয়েটা এমনি খায় না বেশি। মায়ের হাতের রান্না ছাড়া রোচে না তার। চুপচাপ খেলেও একই চিন্তা ভর করে মাস্টার সাহেবের মনেও। রাত 8টার মধ্যে খাওয়া দাওয়া করে তৈরি হয়ে নিল সাদিয়া আর ওর বাবা। যতই ব্যাগ কমানোর চেষ্টা করা হোক, বই খাতা, কাপড় চোপড় থেকে শুরু করে কয়েক পদের আচারের ছোট ছোট বয়াম, খুঁটিনাটি এটা সেটা নিয়ে বের হওয়ার সময় দেখা গেল জিনিসপত্র মোটেই কম নয়। বাড়ি থেকে বের হওয়ার সময় মেয়েকে জড়িয়ে ধরে নানা আদেশ নিষেধ করলেন মাহফুজা বেগম। বাথরুমের মতো সব শুনে গেল সাদিয়া। আপাকে জড়িয়ে ধরে এক দফা কান্নাকাটি করলো সামিয়া। বাবার হাত ধরে আজন্ম বড় হওয়া গ্রাম থেকে বেরিয়ে আসলো সাদিয়া।
থানা শহর পর্যন্ত অটোরিকশায় করে যাওয়ার পর ঢাকা বাস স্ট্যান্ডে পৌঁছালো। বাসে ওঠার কিছুক্ষণ পরেই যথাসময়ে বাস ছেড়ে দিল। গন্তব্য জাদুর শহর ঢাকা। সাদিয়াকে নিয়ে সিদ্দিক সাহেব যখন বাস থেকে নামলেন তখন সকাল হয়ে গেছে। টাঙ্গাইলের বিখ্যাত জ্যামে পড়েছিল তারা, তা না হলে ভোর থাকতেই পৌঁছে যেত। তমাল কাউন্টারেই বসেছিল। স্যারকে দেখেই এগিয়ে গেল। ও ভেবেছিল আশেপাশে কোনো হোটেলে নাস্তা করিয়ে তারপর মেসে নিয়ে যাবে ওদেরকে, কিন্তু সাথে এত গাট্টিগুট্টি দেখে মনে পড়ে গেল নিজের ঢাকায় পদার্পণের দিনটা। এত জিনিসপত্র নিয়ে ঘোরাঘুরি সম্ভব না কিছুতেই। তাই একটা সিএনজি ঠিক করলো তোমার। আগে তাহলে মেসেই যাওয়া হোক। সিএনজি চলতে শুরু করলে এবার কাজের কথায় আসলো তোমার। স্যার, আমি কোচিং সেন্টারে কথা বলে রাখছি। সাদিয়া আজকে থেকেই শুরু করতে পারবে। আমরা জিনিসপত্র মেসে রেখে এসে নাস্তা করব, তারপর কোচিং সেন্টারে যাব। ঠিক আছে বাবা, যেটা ভালো হয় করো। আচমকা সিদ্দিক সাহেবের মনে পড়ে গেল বাস থেকে নেমে স্ত্রীকে জানানো হয়নি। তড়িঘড়ি মোবাইলটা বের করে ডায়াল করলেন। মাহফুজা বেগম যেন ফোন হাতে নিয়েই বসেছিলেন। রিং হওয়া মাত্রই শুনতে পেলেন, হ্যালো, পৌঁছাইছো তোমরা? হ্যাঁ পৌঁছাইছি, তুমি চিন্তা করো না, আমরা এখন মেসের দিকে যাচ্ছি। আচ্ছা, আল্লাহ হাফেজ। রাস্তা ফাঁকা থাকায় অল্প সময়ই মেসে পৌঁছে গেল তারা। পুরনো ধাঁচের একটা বাড়ি, প্রতিটা রুমে 4 জন করে থাকে। বেশিরভাগই সাদিয়ার মতো অ্যাডমিশনের পরীক্ষার্থী, ভার্সিটি পড়ুয়া আছে কয়েকজন, চাকরিজীবী 2-1 জন। তমালের এক বন্ধুর ছোট বোন এই মেসে থাকে, ওর কাছ থেকেই খোঁজ পেয়েছিল এই বাসার। ভাড়াটা একটু বেশি হলে এখানে থাকার সবচেয়ে বড় সুবিধা হলো কোচিং সেন্টারটা খুব কাছে। সাদিয়া যেহেতু আগে কখনো ঢাকায় চলাফেরা করেনি, ওর জন্য এইটাই ভালো হবে। তমাল যে এই বিষয়টা চিন্তা করেছে, এতে সিদ্দিক সাহেব খুব খুশি হলেন। সাদিয়ার মা খুব চিন্তা করছিল মেয়েটা কিভাবে এত বড় শহরে একা চলাফেরা করবে। এই দুশ্চিন্তাটা কিছুটা কমবে। স্যার, কি চিন্তা করছেন? মেয়েটাকে একা রেখে যাচ্ছি বাবা, খুব চিন্তা হচ্ছে। চিন্তা করবেন না, আমি তো আছি। তোমার ভরসাতেই তো এত দূর এলাম। তোমার চাচি তো রাজি হচ্ছিল না। চাচিকে বলবেন এত চিন্তা না করতে। সাদিয়া তো আমার ছোট বোনের মতোই। আমি খোঁজ খবর নিব সব সময়। কি সাদিয়া, পড়াশোনা করতে হবে কিন্তু ভালো করে। সাদিয়া মাথা নিচু করে বলল, জি ভাইয়া। কোচিং এর সব খবর কিন্তু আমার কাছে আসবে। আমিও ক্লাস নেই তো ওখানে। গল্পে গল্পে কোচিং সেন্টারে পৌঁছে গেল ওরা। সব ফর্মালিটি শেষ করে ঠিক হলো আজকের দিনটা রেস্ট নিয়ে আগামীকাল থেকে ক্লাস শুরু করবে সাদিয়া। কোচিং সেন্টার থেকে বেরিয়ে সিদ্দিক সাহেব বললেন যে তিনি সাদিয়াকে মেসে পৌঁছে দিয়ে আজই পাহাড়তলিতে ফিরে যাবেন। কিন্তু তমাল তাতে বাদ সাধল। স্যার সারা রাত জার্নি করে এসেছেন, সাদিয়াকে মেসে দিয়ে আমার সাথে হলে চলেন। 2টা ডাল ভাত খেয়ে ঘুমাবেন। রাতের বাসে উঠিয়ে দিব আপনাকে। আমি চলে যেতে পারবো তমাল। তোমার চাচি ছোট মেয়েটাকে নিয়ে একা বাসায়। একটা রাতে তো। এখন রেস্ট না নিলে শরীর খারাপ করবে। এই বয়সে এত ধকল সইবে কেন শরীর? আব্বা, তমাল ভাইয়া ঠিকই বলছে, তুমি রাতে যাও। ইতস্তত করে সিদ্দিক সাহেব রাজি হলেন, কিন্তু তার জোরটা কাটলো না। তোমার হলে সমস্যা হবে না। ছি ছি স্যার, কি বলেন? আমি তো আপনাকে হলে দিয়ে টিউশনিতে যাব, সন্ধ্যায় ফিরব। আপনি ততক্ষণ একটু ঘুমাবেন। আচ্ছা ঠিক আছে, এত করে বলছো যখন। সাদিয়াকে পৌঁছে দিয়ে সিদ্দিক সাহেবকে নিয়ে ওর হলে চলে গেল তোমার। যাওয়ার আগে দুপুরে খাওয়ার জন্য এক প্যাকেট তেহারি কিনে দিল, মিল শুরু হবে রাত থেকে। সাদিয়া মেসে ফিরে চিন্তা করলো একটা লম্বা গোসল দিয়ে খেতে বসবে।
রাতের জার্নির উপর দুপুর পর্যন্ত ঘোরাঘুরিতে শরীর একদম কাহিল হয়ে গেছে। বিছানাটা কোনো মতে চাদর পেতে গুছিয়ে নিল আগে। তারপর ব্যাগ থেকে গামছা আর এক সেট জামা নিয়ে বাথরুমের দিকে গেল। দরজা আটকানো, কেউ গোসল করছে। গোসলখানার সামনে 3-4টা বালতি রাখা লাইন দিয়ে। জামা কাপড় নিয়ে আবার ঘরে ফিরে আসল সাদিয়া। এসে দেখলো ওর এক রুমমেট ফিরেছে। নতুন। হ্যাঁ, আজকে আসলাম। আমি সিমি, ফার্স্ট ইয়ার। তুমি? সাদিয়া, ভর্তি পরীক্ষার্থী। ও আচ্ছা, আজকেই আসছো না? জি আপু। হাতে জামা কাপড় আর গামছা দেখিয়ে সাদিয়াকে বলল, গোসলে যাবা? জি আপু। সিরিয়াল দিছ? মানে? গোসলের সিরিয়াল। বাথরুমের সামনে একটা বালতি রেখে আসো। বাথরুমে বালতি নাই আপু, ভেবাচাকা খেয়ে বলল সাদিয়া। আরে মেয়ে, এখানে সবাই নিজ নিজ বালতি মগ দিয়ে গোসল করে। তুমি এক কাজ করো, আমার বালতিতে আজকের দিনটা চালাও। আচ্ছা আপু। বাথরুমের সামনে কালো বালতিটা আমার। এখন গোসলে গেছে পাশের রুমের আপু। তারপর আমার সিরিয়াল। নাম লেখা আছে বালতির গায়ে। গোসল করে আবার ওখানেই রেখে আইসো। অন্য কারো বালতি ধইর না আবার। পাশের রুমের সামিয়া আপুর বালতিও কিন্তু কালো। আচ্ছা আপু। কি আচ্ছা আচ্ছা শুরু করছো? অনেক ধন্যবাদ আপু। আরে ধন্যবাদ তুলে রাখো। প্রথম দিন আসছো তাই একটু স্পেশাল ট্রিট। আজকেই প্রথম, আজকেই শেষ। আমি এত ভালো না। যাও তাড়াতাড়ি, আপুর গোসল শেষ, না হলে অন্য কেউ ঢুকে পড়বে। আচ্ছা আপু। তাড়াহুড়ো করে গোসলখানার দিকে এগুলো সাদিয়া। সিমির বালতিটা হাতে নিতেই দেখলো অন্য একটা মেয়ে সরু চোখে তাকাচ্ছে ওর দিকে। কিছু বলবেন আপু? তোমার সিরিয়াল এখন। না আপু, সিমি আপুর সিরিয়াল। আপু বলছে আমাকে যেতে। ও আচ্ছা। সাদিয়া বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিয়ে, কিন্তু শাওয়ার কাজ করে না। বুঝলো এবার বালতির দরকারটা কি। বালতিতে পানি ভরতে ভরতে চিন্তা করলো, কি আজব জায়গা। একটা গোসল করা নিয়ে কত কাহিনী, না জানি আরো কত কাহিনী আছে সবকিছু। মায়ের সাথে একটু কথা বলা দরকার। সকাল থেকে একটা ফোন করা হয়নি। নিশ্চয় অনেক চিন্তা করছে। গোসল দিয়ে ফ্রেশ লাগছে এখন। মায়ের সাথে কথা বলে ব্যাগ থেকে প্লেট আর গ্লাস বের করলো সাদিয়া। খাওয়ার পানির ব্যবস্থা কোথায় শুনতে হবে। আপাতত ব্যাগে থাকা বোতলের পানি ভরসা। তেহারির প্যাকেট খুলে প্লেটে নিল কিছুটা। সিমিকে সাধলো একসাথে খাওয়ার জন্য, কিন্তু সে এখন ভীষণ ব্যস্ত ফোনে কথা বলায়। ইশারায় বোঝালো ক্ষুধা নেই। খেয়ে দিয়ে বাবাকে ফোন করে খোঁজ নিল সাদিয়া। খাওয়া শেষে ভাত ঘুম দেওয়া বাচ্চাকালের অভ্যাসও। চোখ বন্ধ করতেই ঘুমের দেশে তলিয়ে গেল। একসময় নিজেকে আবিষ্কার করলো এক গহীন অরণ্যে, পথ খুঁজে পাচ্ছে না কিছুতেই। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে থাকলো। বাবা বাবা বলে চিৎকার করছে, কিন্তু গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। একসময় দূর থেকে স্কুলের ঘন্টা শুনতে পেল সাদিয়া। ঘন্টার শব্দটার দিকে দৌড়াতে থাকলো। একটা সময় খেয়াল করলো চারপাশের দৃশ্যপট বদলে যাচ্ছে খুব দ্রুত। নিজেকে আবিষ্কার করলো ব্যস্ত রাস্তার ঠিক মধ্যিখানে। গাড়ি ঘোড়ার ভিড়ে কিছুতেই রাস্তা পার হতে পারছে না সে। কিন্তু ঘন্টাটা বেজে চলেছে এক নাগাড়ে। চোখ খুলতেই সাদিয়া দেখলো ঘরটা অন্ধকার। সন্ধ্যা হয়ে গেছে। অপরিচিত রুমটায় আর কেউ নেই। ফোনটা বেজে চলেছে। এটাই তাহলে স্বপ্নে ঘন্টার শব্দ মনে হচ্ছিল, ভাবলো সাদিয়া। হ্যালো আব্বা। আম্মাজান ঠিক আছো তুমি? কতক্ষণ থেকে ফোন করতেছি। ঘুমায় গেছিলাম আব্বা। কাউন্টারে গেছো তুমি? আমি তোমার মেসের নিচে দাঁড়ানো। একবার দেখা করে চলে যাব। আবার কষ্ট করে আসছো তুমি।
দুপুরেই তো রেখে গেলে। কষ্টের কিছু না আম্মা, একবার নিচে আসো। একটু দাঁড়াও আব্বা। কোনোমতে ওড়নাটা পেঁচিয়ে দৌড় দিল সাদিয়া। না জানি কতক্ষণ থেকে নিচে দাঁড়িয়ে আছে আব্বা, নিজেকে 100টা বকা দিল সাদিয়া। নিচে গিয়ে দেখলো সিদ্দিক সাহেব তমালকে নিয়ে দাঁড়িয়ে আছেন মেসের গেটে। 2 হাত ভর্তি খাবার দাবার, বিস্কুট, চানাচুর, চিপস, কেক, ফলমূল। চোখ ছলছল করছে তার। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে 5 মিনিটের মধ্যে বিদায় নিলেন এক দরদি বাবা। ঘরে ফিরে শূন্য অনুভব হল সাদিয়া। এতক্ষণে বুঝতে পারলো এই বিশাল শহরে এবারও একা, একদম একা। রাত 8টার মধ্যেই বাকি রুমমেটরা ফিরল। সিমি সবার সাথে পরিচয় করিয়ে দিল সাদিয়া। 4 জনের মধ্যে সিনিয়র জেবি, একটা প্রাইভেট ফার্মে ইন্টার্নশিপ করছে। 2 মাসের মধ্যে হয়তো পার্মানেন্ট হয়ে যাবে। সিমির পরিচয় তো ইতোমধ্যেই জানা হয়ে গেছে। আরেকজন হচ্ছে নাফিসা, সাদিয়ার মতোই ভর্তি পরীক্ষার্থী, খুবই হাস্যোজ্জ্বল একটা মেয়ে। খুব সহজেই ভাব জমিয়ে ফেললো সাদিয়ার সাথে। ঠিক হলো কাল সকালে একসাথেই কোচিং সেন্টারে যাবে। সাদিয়া কিছুটা সাহস পেল একা চলাফেরা করতে হবে না ভেবে। রাতের খাওয়া দাওয়া সেরে টেবিলে বই খাতা গুছিয়ে ফেললো সাদিয়া। বিছানায় আধশোয়া হয়ে আনমনে একটা বই টেনে নিল কোলের মধ্যে। তবে খুব একটা লাভ হলো না তাতে। শরীর কিংবা মন কোনোটাই বইয়ের পাতায় আটকে থাকতে চাচ্ছে না। চিন্তা করে বাবাকে একটা ফোন করা দরকার, কত দূর গেল কে জানে। বাবার সাথে কথা বলে মা আর সামিয়ার সাথেও কথা বলে নেয়। তারপর জোর করে শরীরটাকে টেনে চেয়ার টেবিলে নিয়ে যায়। পাশের বিছানা থেকে নাফিসা বলল, আজকে এসেই বই নিয়ে বসে পড়লে? তোমার তো সেই স্ট্যামিনা। আসলে আমি তো অনেক পিছিয়ে গেছি, একটু ভয় আছি। আমি তো এসে 2 দিন খালি ঘুমাইছি। হা হা। আচ্ছা, কাল কোনো টিউটোরিয়াল আছে? কি পড়তেছো তুমি? ফেসবুক পড়তেছি। হাসতে হাসতে সাদিয়ার পাশে এসে দাঁড়ালো নাফিসা। সাদিয়ার বইটা হাতে নিয়ে উল্টে পাল্টে একটা চ্যাপ্টার বের করে দিল। কাল এই চ্যাপ্টারের উপর টিউটোরিয়াল। অবশ্য আজকে সারা রাত পড়লেও শেষ হবে না। তা তো বটেই, তাও একটু দেখে রাখি। আচ্ছা। সাদিয়ার সিরিয়াসনেস দেখে নাফিসাও বোটানি বইটা টেনে নিয়ে বিছানায় গিয়ে বসলো। এক পাতা পড়ল। কিছুক্ষণ বাদে বইটা সামনে নিয়ে উপর হয়ে শুলো। আরো কিছুক্ষণ বাদে পাশে তাকিয়ে সাদিয়া খেয়াল করলো বইটার উপর মোবাইল রেখে অতি মনোযোগী ভঙ্গিতে কিছু পড়ছে নাফিসা। নিজে নিজেই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। মনোযোগ বইয়ের পাতায় ফিরিয়ে আনেও। অন্য কারো দিকে তাকিয়ে সময় নষ্ট করার বিলাসিতা সম্ভব না ওর পক্ষে। বাবার স্বপ্ন পূরণ করতে হবে যে কোনো মূল্যে। ঘন্টা 2 একটানা পড়ল। তারপর মনে হলো আজকের জন্য এখানেই ক্ষান্ত দেওয়া যাক। বইটা বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিল সাদিয়া। সেটা দেখে নাফিসা বলে উঠল, কি লেডি বিদ্যাসাগর, পড়া শেষ? নাফিসার কথা শুনে হেসে ফেলল সাদিয়া। ঘুম আজকের মতো শেষ। কাল সকাল 8টায় বের হব কিন্তু আমরা। লেট করলে টিউটোরিয়াল মিস। অবশ্য এমনিতেও খুব পারবো এমন না। ইনশাআল্লাহ আমার থেকে তো বেশি বাবা। কে জানে। ঘুমাও তুমি। সাদিয়া চোখ বন্ধ করলো। কিন্তু অনেকক্ষণে বাস অভ্যাস করে এই প্রথম আবিষ্কার করলো আলোতে ঘুমাতে পারে নাও। কখন রুমের লাইট অফ হয় কে জানে। খুব ভোরে ঘুম থেকে ওঠা সাদিয়ার অভ্যাস। কিন্তু গতরাতে ঘুমাতেই বেজেছে 3টা। অভ্যাসবশত ভোরবেলায় ঘুম থেকে উঠল। বাকি সবাই ঘুমে কালা। আবছা আলোয় উঁচু করে এসে নামাজ পড়ে লাইটটা জ্বালালো পড়তে বসার জন্য। কাঁচা ঘুমে ব্যাঘাত ঘটায় বিরক্ত চোখে তাকালো জেবিন। একটু ঘুমাতে দাও না প্লিজ। সারা রাত ঘুমাইনি। এখনই বন্ধ করছি আপু। একটা টেবিল ল্যাম্প কিনতে হবে। মনে মনে চিন্তা করলো সাদিয়া। অগত্যা বিছানায় শুয়ে বাস অবাস করতে থাকলো।
ঘুম আসবে না এখন আর। তাই বারান্দায় গিয়ে বসলো। দেখতে দেখতে ভোরের আলো ফুটলো কিছুক্ষণের মধ্যেই। মনটা ভালো হয়ে গেল ওর। আরো কিছুক্ষণ বসে ঘরে গেল। ভারী পর্দা টানা থাকায় ঘরে এখনো আলো প্রবেশ করেনি। কালকের বইটা আর একটা হাইলাইটার টেবিল থেকে নিয়ে আবার বারান্দায় ফিরে গেল সাদিয়া। 8টা বাজতে এখনো অনেক দেরি। একটু চোখ বুলিয়ে নেওয়া যাক পুরো চ্যাপ্টারে। ঠিক 7:30টায় খালা আসলো রুটি আর আলু ভাজি নিয়ে। নতুন আরেকজন আসছে সেটা সিমি জানিয়ে দিয়েছিল, তাই নাস্তা নিয়ে সমস্যায় পড়তে হলো না সাদিয়া। 2টা রুটি আর আলু ভাজা দিয়ে গেলেন ওকেও। কিন্তু খেতে গিয়ে আসল সমস্যায় পড়ল। রুটিগুলো এক পাশ ভাজা আর আলু ভাজিটাও কেমন জানি। ক্ষুধার তাড়নায় পেটের ভেতর চুচু করলেও একটার বেশি রুটি খেতে পারলো না কিছুতেই। নাফিসার ঘুম ভাঙল ঠিক 7:45টায়। সাদিয়া তৈরি হয়ে অপেক্ষা করছে নাফিসার জন্য। তড়িঘড়ি হাত মুখ ধুয়ে খেয়ে ফেললো নাফিসা। তৈরি হতেও সময় নিল না খুব বেশি। ঠিক 8টায় বের হয়ে গেল দুজনে। একটা রিক্সা নিয়ে পৌঁছে গেল কোচিংয়ে। 8:30টায় একটা টিউটোরিয়াল হলো আধা ঘন্টার। স্বভাবতই খুব একটা ভালো দিল না সাদিয়া। আশাও করেনি অবশ্য। কিছুটা তো সময় লাগবে সব গুছিয়ে নিতে। ক্লাসগুলো করলো যথাসম্ভব মনোযোগ দিয়ে। ক্লাস শেষে নাফিসাকে বলল ওর কিছু কেনাকাটা আছে। নাফিসার বাজার ঘুরতে ভালোই লাগে। টুকটাক কেনাকাটা ওরও আছে। তাই রাজি হয়ে গেল স্বাচ্ছন্দ্যে। বলতো কি কি কেনাকাটা করবা? একটা বালতি কিনতে হবে, একটা টেবিল ল্যাম্প, আর টুকটাক কিছু জিনিস। আচ্ছা বালতিটা সব শেষে কিনি, ওটা নিয়ে ঘোরা যায় না। আগে অন্য কেনাকাটা সেরে নেই। আমি একটু কাপড়ের দোকানে যাব। 2টা ম্যাচিং ওড়না কিনতে হবে। আচ্ছা চলো। সাদিয়া ভেবেছিল ম্যাচিং ওড়না কেনাটা খুব সহজ কাজ, কিন্তু মোটেই এমন না। সারা মার্কেট চক্কর কেটে একটা ওড়না কিনতে পারলো ওরা। বিরক্ত হয়ে নাফিসা বলল, আজকে একটাই থাক, আরেকদিন আসবো। না হলে দুপুরে আর খাওয়া হবে না। এত গরমের মধ্যে ঘোরাঘুরি করে মাথা টনটন করছে সাদিয়ার। লজ্জায় কিছু বলতে পারছিল না, কারণ ওর দরকারেই তো আসা। নাফিসা নিজেই ক্ষান্ত দেওয়ার হাফ ছেড়ে বাঁচো। টেবিল ল্যাম্প আর বালতি কিনে একটা রিক্সা নিয়ে মেসে ফিরল দুজনে। কোনোমতে গোসল করে ভাত খেতে বসলো। অবশ্য প্লেটে নেওয়া বস্তুগুলো ভাত নাকি ছোট ছোট রাবারের টুকরা, সেটা নিয়ে দ্বিধায় পড়ে গেল সাদিয়া। প্রথম সপ্তাহটা খুব কষ্টে কাটলো সাদিয়ার। একে তো নতুন পরিবেশে মানিয়ে নিতে পারছে না, আর ওদিকে কোচিং এর পরীক্ষাগুলো আশানুরূপ হচ্ছে না। আসলে বাসার পরিবেশে পড়াশোনা করে অভ্যস্ত সাদিয়া এখানে মন দিয়ে পড়তেই পারছে না। এই যেমন এখন চোখের সামনে প্রাণীবিদ্যা বইটা খুলে বসে আছে, কিন্তু মনোযোগ নেই বইয়ের পাতায়। সিমির বান্ধবী এসেছে সন্ধ্যায়। গ্রুপ স্টাডি করতে আসলেও আড্ডাটাই হচ্ছে মূলত। জেবিন চাপা স্বরে ফোনে কথা বলছে। ফোনের ওপ্রান্ত থেকে সেটা অনুমান করা কঠিন নয়। নাফিসা শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছে। কে এমন আছে ফেসবুকে বোঝে না সাদিয়া, তাই বরং হিউম্যান অ্যানাটমি বুঝতে মনোনিবেশ করলো। সাদিয়ার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভাসছে বাবা। হ্যালো আব্বা, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি আব্বা। পড়াশোনা হচ্ছে মোটামুটি। হ্যাঁ আব্বা, চেষ্টা করতেছি। আম্মাকে দাও। উপরান্তে কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এল। তবে সেটা দীর্ঘস্থায়ী হলো না। সাদিয়ার মা আশেপাশেই ছিলেন। হ্যালো আম্মা। আমি ভালো আছি আম্মা। হ্যাঁ খাওয়া দাওয়া করি ঠিক মতো। এত চিন্তা করো না আম্মা, ঈদের ছুটিতে আসবো। রাখি এখন। আরো কিছুক্ষণ পড়ার চেষ্টা করলো সাদিয়া। একসময় বুঝলো লাভ হচ্ছে না, তাই বইটা বন্ধ করে দিল। বারান্দায় গিয়ে বসলো কিছুক্ষণ।
কিছুক্ষণ বাদে ফোনটা হাতে নিয়ে বিছানায় শুয়ে পড়ল সাদিয়া। এয়ারফোন কানে গুজে হালকা একটা স্লিপিং মিউজিক ছেড়ে দিল হাই ভলিউমে। রুমের পরিবেশ থেকে নিজেকে বিচ্ছিন্ন করার একটা চেষ্টা বলা যায়। ভোর 3টায় অ্যালার্ম সেট করে ফোনটা বালিশের পাশে রেখে দিল। একটা ওড়না ভাঁজ করে কানামাছি খেলার মতো চোখের চারপাশে ঘুরিয়ে নিল। ঘুমাতে হবে, যে করেই হোক, তাহলে হয়তো ভোরবেলা বাকি পড়া শেষ করতে পারবে। কোচিং এর পরীক্ষাগুলো খারাপ করতে করতে মনোবল ভেঙে যাচ্ছে। এটা হতে দেওয়া যাবে না কিছুতেই। তাই এখন থেকে যেভাবেই হোক সিলেবাস শেষ করতে হবে প্রতিটা টিউটোরিয়ালের আগে, চিন্তা করে সাদিয়া। মনে মনে সিদ্ধান্ত নিল এখন থেকে রুমে সারাদিন যখন কেউ থাকে না সেই সময়টা মন দিয়ে পড়বে। রাতের জন্য কোন পড়া ফেলে রাখবে না। আস্তে আস্তে ঘুমের সময়টা বদলাতে হবে। ভোরবেলা যখন সবাই ঘুমায় সেই সময়টা কাজে লাগাতে হবে। এসব চিন্তা করতে করতে গভীর ঘুমে তলিয়ে গেল সাদিয়া। ভোরবেলা ভাইব্রেশন শুনে ঘুম ভাঙল সাদিয়ার। সন্ধ্যারাতে ঘুমানোর কারণে উঠতে বেশি কষ্ট হলো না। সন্তর্পণে বিছানা থেকে নেমে হাত মুখ ধুয়ে এসে চেয়ার টেবিলে বসে পড়ল। রুমের লাইট জ্বালালো না এক মুহূর্তের জন্য। গতকালই একটা টেবিল ল্যাম্প কিনে এনেছে ও। ওটা জ্বালিয়ে নিয়ে পড়া শুরু করলো। ফজরের আজানের আগ পর্যন্ত বইয়ের পাতা থেকে মুখ তুলল না সাদিয়া। বাবা ঠিকই বলতো এ সময় পড়া আত্মস্থ হয় খুব দ্রুত। আরো কিছুক্ষণ পরে চেয়ার টেবিল থেকে উঠল। নামাজ পড়ে এক মগ কফি বানিয়ে নিল ঝটপট। ওয়াটার হিটারটা ভালো কাজে দিচ্ছে। মগ হাতে বারান্দায় গিয়ে বসল সাদিয়া। বারান্দার পাশায় একটা জলার মতো আছে। কাজেই ঢাকা শহরের এই ঘিঞ্জি এলাকায়ও এই বারান্দা থেকে আকাশ দেখা যায়। একটানা পড়তে পড়তে মাথায় জট পাকিয়ে গিয়েছিল। ভোরের লালচে আকাশ আর মৃদুমন্দ বাতাস ভোজভাজির মতো সেই জটগুলো ছাড়িয়ে দিল যেন। কফিতে শেষ চুমুক দিয়ে আবার গিয়ে বসলো পড়াশোনায়। এখন থেকে টিউটোরিয়াল কিভাবে খারাপ হয় সেটা দেখেই ছাড়বে সাদিয়া। এ কয়দিনে নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছে সাদিয়া। শত প্রতিকূলতার মাঝেও এগিয়ে যেতে হবে এই চিন্তাটাই ওকে সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগাচ্ছে। কোচিং এর টিউটোরিয়াল গুলো এখনো যে খুব ভালো হচ্ছে এমন না, তবে ভুলগুলো থেকে শিখছেও। কেমন দিলি রে আজকের টিউটোরিয়াল? নাফিসা জিজ্ঞাসা করল। মোটামুটি। তুই? পাল্টা প্রশ্ন করল সাদিয়া। তুই সারাদিন পরে মোটামুটি দিলে আমি আর কেমন দিতে পারি বল? পাতলা পাতলি। হাসতে হাসতে গড়িয়ে পড়ল নাফিসা। ছোঁয়াচে হাসি ছড়িয়ে পড়ল সাদিয়ার মধ্যেও। এমন সময় মার্কার আর একটা বই হাতে ক্লাসে ঢুকলো তোমার। পরীক্ষার জন্য এতদিন কোচিং এ ক্লাস নিতে আসেনি তোমার। আজকেই প্রথম সাদিয়াদের ক্লাসে আসলো। ক্লাসের ফাঁকে ফাঁকে বেশ কয়েকবার চোখাচোখি হলো। ক্লাসে আসার আগে সাদিয়ার টিউটোরিয়ালের মার্ক দেখে এসেছে তোমার। এখন পর্যন্ত বেশ হতাশাজনক। এভাবে চলতে থাকলে ডিএমসি কেন অন্য কোথাওই চান্স হবে না। স্যার কত আশা করে মেয়েকে রেখে গেছে ঢাকা। তোমার ক্লাস থেকে বেরিয়ে যেতেই টুম করে মেসেজ আসল সাদিয়ার ফোনে। সাইলেন্ট করতে ভুলে গেছে আজ, ভাগ্যিস ক্লাসের মাঝে বেজে ওঠেনি। অফিস রুমে দেখা কর পিচ্ছি। মেসেজটা দেখেই মেজাজ খারাপ হলো সাদিয়ার। আর তাছাড়া তোমালের সাথে এমনও পরিচয় নেই যে বলা নেই কওয়া নেই পিচ্ছি বলবে। তুই তুই করবে। পরক্ষণেই মনে হয় নিশ্চয় বকা দিবে। এই নাফিসা তুই চলে যা, আমার একটু কাজ আছে। কি কাজ? আমার তাড়া নাই তো। দেরি হবে। তখন তুই আবার ফোস ফোস করবি। জানা ভাই। আচ্ছা, গেলাম তাহলে। কিছুক্ষণ পরে অফিসে গেল সাদিয়া। তমাল একটা বইয়ে মুখ গুজে বসে আছে। ড্যান ব্রাউনের ইনফার্নো। তমাল ভাইয়া। ও পিচ্ছি। আসছিস? ভাইয়া আমি মোটেও পিচ্ছি না। ও আচ্ছা, মনে থাকবে। তা মার্কস এত খারাপ কেন করি?
স্যার জিজ্ঞাসা করলে কি বলবো? এবার আর কোনো প্রতিবাদ করলো না সাদিয়া। মাথা নিচু করে থাকলেই হবে। উহু, কি কি করব বলেন? আমি তো চেষ্টা করতেছি, কাজ হচ্ছে না। কি সমস্যা হচ্ছে বল, সেটাই তো বুঝি না। এভাবে চললে চান্স হবে না। তাহলে কি করতে হবে? আরো পড়তে হবে। জি না। তোমাদের কথা শুনে মুখ তুলে তাকালো সাদিয়া। তাহলে স্মার্টলি পড়তে হবে। এক কাজ কর, কাল থেকে সপ্তাহে 3 দিন আমি তোকে পড়াবো। এখানে তো হবে না, অন্য জায়গা খোঁজা লাগবে। আমি জানাবো তোকে। আচ্ছা ভাইয়া। যাব না তো কি করবি? আমার ক্লাস আছে আবার। সাদিয়া চলে যেতে নিয়ে আবার ফিরে আসলো। আবার কি? থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো আম্মাজান, ভালো আছো? পড়াশোনা কেমন হচ্ছে? হ্যাঁ আব্বা ভালো। তোমরা ভালো আছো? আমরা ভালো আছি মা। কোনো সমস্যা হচ্ছে না তো? তোমার মা খুব চিন্তা করে। নাও মায়ের সাথে কথা বলো। আব্বা আমাকে দাও, আপুর সাথে কতদিন কথা বলি না। ফোনটা সাদিয়ার মা নেবার আগেই ছো মেরে নিয়ে নিল সামিয়া। এই আপু কি করো তুমি? পড়তেছি রে। তুই কি করিস? আমি তো টোটো কোম্পানির ম্যানেজারই করি। কাল আমার পরীক্ষা শেষ হয়েছে না। এই আপু তুমি চলে আসো। তালপুকুরের তেঁতুল গাছটার তেঁতুল তসতসে হয়েছে। এত মজা। ওরে আমার বনুটারে। আমি তো এখন যেতে পারবো না, পরীক্ষা চলে আসছে। আমার জন্য রেখে দিস। আচ্ছা আপু। এই নাও মা কথা বলবে। সাদিয়ার মা ফোনটা কানে নিয়ে চুপ করে রইলেন। টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো গাল বেয়ে। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি রে মা। তুই কেমন আছিস? আম্মা তুমি কাঁদতেছ? কই না তো। মিছা কথা বলবা না। আমি স্পষ্ট দেখতে পারতেছি। পাকা বুড়ি। আমার পেট থেকে তুই হয়েছিস নাকি তোর পেট থেকে আমি হয়েছি? আমার পেট থেকে তুমি হয়েছ। আমি তোমার মা না। হইছে হইছে। তাইলে আর আমাকে রেখে চলে যেতে পারতিস না। মা এভাবে বইল না। তাহলে কিন্তু আমি ব্যাগ বস্তা বাইন্ধা চলে আসব। বাপের স্বপ্ন পূরণ করবে কে তাইলে? জানি না। এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো ফোনের দুই পাশে। ভালো করে পড়াশোনা কর মা। অনেক বড় হোক। দোয়া করো মা। মায়ের দোয়া কি চাইতে হয় পাগল? মা সব সময় তোদের জন্য দোয়া করে। পরীক্ষা কবে? সামনের মাসে। আচ্ছা পড় তাহলে। রাখি মা। ফোনটা কেটে থ মেরে বসে থাকলো সাদিয়া। মুহূর্তের জন্য ভুলেই গেছিল যে ও ঢাকায়। মুহূর্তের জন্য মনে হচ্ছিল মায়ের কোলে মাথা রেখে গল্প করছে। কবে যে যাওয়া হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বইয়ের পাতায় মুখ গুজল সাদিয়া। আজকে কোচিং নাই। ঘণ্টাখানের পড়াশোনা করে গোসলের জন্য সিরিয়াল দিয়ে আসলো। এখন না গেলে অনেক দেরি হয়ে যাবে তাই। এসে দেখলো নাফিসা এখনো পড়ছে। সেই সকালে নাস্তা করে বসেছে, উঠার নাম গন্ধ নেই। হ্যাঁ রে, তোর কি আজকাল বাথরুমও পায় না? আর বলিস না দোস্ত, কত পড়া। কেন যে এত সময় নষ্ট করছি এতদিন। আসলেই অনেক পড়া রে। আমিও কুল কিনারা পাচ্ছি না। তোর ভালো কোথাও হয়ে যাবে। টিউটোরিয়ালে তো ফাটায় দিস বেশিরভাগ দিনই। চিন্তা তো আমার। দোস্ত টিউটোরিয়াল আর আসল ভর্তি পরীক্ষা কি এক জিনিস? তারপরেও এক কাজ কর, সাবজেক্ট অনুযায়ী দিন ভাগ করে নে। বেশি দিন তো নাই। সময় নষ্ট মনে হলে কোচিং বন্ধ দে কয়েকদিন। আমিও তাই ভাবতেছি। আচ্ছা ওকে।
পর তুই কিছু লাগলে বলিস, তোর বালতি রেখে আসবো। তুই এত ভালো কেন? লাভ ইউ দোস্ত। হাসতে হাসতে নাফিসার বালতি হাতে বাথরুমের দিকে এগিয়ে গেল সাদিয়া। ওর নিজের অবস্থাও নাফিসার মতোই ছিল শুরুতে। তমাল ভাইয়া সে সময় সাহায্যের হাত বাড়িয়ে না দিলে কি হতো ভাবেও। প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে পড়িয়েছে, প্রচুর বোকাও দিয়েছে, তবে সেটাতে ভালোই হয়েছে। এখন মোটামুটি কনফিডেন্স পাচ্ছে যে কোনো না কোনো মেডিকেলে চান্স পাবে হয়তো। আসলে কি হবে সেটা তো ভাগ্যের ব্যাপার। চেষ্টা করেছে সর্বোচ্চ, এইটাই বড় বিষয়। সাদিয়ার ভর্তি পরীক্ষা হয়ে গেছে। মেডিকেল ছাড়া অন্য কোথাও ফর্ম তোলেনি দেখে পরীক্ষা শেষ করেই বাসায় চলে এসেছেও। তমাল কয়েকবার বলেছিল অ্যাটলিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফর্ম তুলতে, কিন্তু সাদিয়া ওর জেদ থেকে সরে আসেনি। ওর ভাষ্যমতে অপশন থাকলে মনোযোগ কমে যাবে। শেষের দিনগুলোতে দিনরাত এক করে ফেলায় ভালোই স্বাস্থ্যহানি হয়েছে সাদিয়ার। বাবার সাথে বাড়িতে পা রাখতেই মেয়েকে জড়িয়ে ধরে টুকরে কেঁদে উঠলেন সাদিয়ার মা। কি চেহারা হয়েছে তোর? ও কিছু না মা, কয়েকদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আমার মেয়ে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তোমার কপালে দুঃখ আছে। সাদিয়ার বাবা স্ত্রীর কথায় মৃদু হাসলেন সিদ্দিক সাহেব। তারও তো কষ্ট লাগছে মেয়েকে দেখে। নিজের স্বপ্নের বোঝা মেয়ের জন্য কি বেশি ভারী হয়ে গেল কিনা চিন্তা করছেন তিনি। সাদিয়ার মা, মেয়েটা কত দূর থেকে আসছে, খিদা লাগছে না? ভাত বাড়ো, জামা হাত মুখ ধুয়ে। স্বামীর কথায় সম্মিত ফিরে পেলেন সাদিয়ার মা। ছুটলেন রান্নাঘরে। সাদিয়াও মায়ের কাছ থেকে ছাড়া পেয়ে আজন্ম বড় হওয়া ঘরটার দিকে পা বাড়ালো। প্রায় আধা ঘন্টা পরেও কোনো সাড়া না পেয়ে মেয়েদের ঘরে ঢুকলেন সাদিয়ার মা। মেয়েটা হাত মুখ না ধুয়েই ঘুমিয়ে পড়েছে। পরনের জামা কাপড়ও বদলায়নি। ডাকতে গিয়েও মেয়ের ক্লান্ত মায়াময় চেহারা দেখে ফিরে আসলেন তিনি। সাদিয়া ঘুম থেকে উঠে দেখলো সন্ধ্যা হয়েছে অনেক আগে। অন্য সময় হলে সন্ধ্যাবেলার ঘুমেই বাড়িতে নিষিদ্ধ, অথচ আজ বাবা মাকেও ডাকেনি একবারও। ফ্রেশ একটা গোসল দিয়ে মায়ের ঘরে গেল সাদিয়া। পিচ্ছিটা পড়ছিল, বোনকে দেখে ঝাঁপিয়ে পড়লো যেন কতকালের হারানো সম্পদ ফিরে পেয়েছে। আম্মা, ডাকনি কেন? ঘুমায় গেছিলাম একদম। একদম ছোটবেলার মতো জ্বরসর হয়ে ঘুমাচ্ছিলি। মায়া লাগলো খুব। ক্ষুধা লাগছে মা, একটু বস, আমি প্লেটে করে ভাত নিয়ে আসি। ঝটপট খাবার নিয়ে আসতেই সাদিয়া আবদার করলো, আম্মা কতদিন তোমার হাতে খাই না। আম্মা, আমিও। ফোড়ন কাটলো সামিয়া। এরপরের দৃশ্যটা সহজেই অনুমেয়। মায়ের দুই পাশে বসে গোগ্রাসে খেতে লাগলো দুই বোন। অবশ্য 2-3 লোকমা খাওয়ার পরেই সামিয়ার পেট ভরে গেল। ভর সন্ধ্যাবেলায় ক্ষুধা ছিল না আসলে, বোনের সাথে খাওয়ার লোভে বসে পড়েছিল। খাওয়া দাওয়া করে সাদিয়া আবার ঘুমাতে চলে গেল। বিছানায় শুয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো অনেকগুলো মিস কল আর একটা টেক্সট। মানুষ পৌঁছে একটা ফোন তো করে বুড়ি। কথা বলতে ভালো লাগছে না। ছোট্ট একটা মেসেজ লিখলো সাদিয়া, ঘুমায় পড়ছিলাম ভাইয়া, সরি। সেন্ড অপশনে চাপ দিয়ে আবার দুচোখ বন্ধ করলো। ঘুমে দুচোখ ভেঙে আসছে। কতকালের বকেয়া ঘুম। বাড়িতে আসার পর থেকে সাদিয়াকে ঘুম রোগে পেয়েছে। সন্ধ্যারাতে খাওয়া দাওয়া করে ঘুমায়। ভোরে উঠে কোনো মতে নামাজ পড়ে আবার ঘুম। সকালে উঠে নাস্তা করে আরেক ঘুমে ভর দুপুর। গোসল করে কোনো মতে নামাজ, খাওয়া দাওয়া সেরে ভাত, ঘুম একদম আসরের ওয়াক্ত পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত বারান্দায় বসে জিমায়। মা বাবা কিছু জিজ্ঞাসা করলে হুহা করে উত্তর দেয় শুধু। সন্ধ্যায় সামিয়া ফিরলে বোনের সাথে হুটোপুটি করে ঘন্টাখানেক। তারপর আবার সেই খাওয়া, ঘুম। এই চক্র চলছে বিগত 1 সপ্তাহ ধরে। সাদিয়ার মা অনেকবার মেয়ের কপালে হাত দিয়ে ঠাউর করার চেষ্টা করেছেন যে জ্বর আসছে কিনা। তারপর নিজেকে বুঝিয়েছেন যে মেয়েটা অনেক ক্লান্ত, একটু রেস্ট নেই।
পাশের বাড়ির ভাবিরা এটা সেটা নিতে বা গল্প করতে আসলে সাদিয়ার কথা জিজ্ঞাসা করে। দিন দুপুরে ঘুমানোর কথা শুনে ফোরন কাটে অনেকেই। মায়া মানুষ, এত ঘুম কিন্তু ভালো না বই। সবারই যায় কথা শুনুন লাগবো কিন্তু। জবাবে উনি শুধু বলেন, মেয়েটা পড়াশোনার চাপে ছিল বোন, কটা দিন একটু ঘুমাক না হয়। হ, একদম শুকায় কাঠি হয়ে গেছে সেদিন দেখুন। বেশি বেশি খাওন দাওন করা বই। এমন চেহারা হইলে বিয়া দিবিন কেনকে? সাদিয়ার মা হুহা করেন, কথা বললেই কথা বাড়বে, চুপ থাকাই ভালো তার চেয়ে। পাত্তা না পেয়ে চলে যান পাশের বাড়ির ভাবি। অন্য দিনের মতোই সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে সাদিয়া। সামিয়া পা টিপে টিপে ঘরে এসে বই নিয়ে মায়ের ঘরে চলে যায়। সাদিয়ার ঘুমের কোনোরকম ব্যাঘাত ঘটানো নিষিদ্ধ করেছেন সিদ্দিক সাহেব। যাওয়ার সময় ঘরের আলোটা নিভিয়ে দিয়ে যায় সামিয়া। প্রশ্নপত্র হাতে পেয়ে স্থানুর মতো বসে আছে সাদিয়া। অতিরিক্ত টেনশনে ব্ল্যাকআউট হয়েছে ওর। কোনো প্রশ্নের উত্তর মনে করতে পারছে না, অথচ প্রিপারেশন মোটেও খারাপ না। পরীক্ষার হলে ঢুকার আগে তমাল বারবার করে বলে দিয়েছে ঘাবড়ে যাওয়া যাবে না কোনো মতেই। দুহাতে চোখ দুটো চেপে ধরে দীর্ঘ একটা নিঃশ্বাস নিল সাদিয়া। মনে মনে বলল, আমি পারবো, পারতে তো হবেই আমাকে। তারপর আল্লাহর নাম নিয়ে শুরু করলো উত্তর দেওয়া। পুরো প্রশ্নর চিন্তা ভুলে গিয়ে শুধু বর্তমান প্রশ্ন নিয়ে মাথা ঘামালো। এতে ভালোই কাজ হলো। একে একে সব মনে পড়ছে। মাঝে কয়েকবার মনে হলো যে সময় পাবে তো শেষ করার, কিন্তু প্রাণপণে সে চিন্তা সরিয়ে দিয়ে মনোযোগ কেন্দ্রীভূত করলো। এমন সময় ঢং ডং ডং করে ঘন্টা বাজা শুরু হলো। কিছুতেই আর বৃত্ত ভরাট করতে পারছে না। সময় শেষ, কিন্তু ভর্তি পরীক্ষায় তো ঘন্টা বাজে। ঘন্টার শব্দটা বাড়ছে তো বাড়ছেই। কেউ খাতা নিতেও আসছে না। চোখ বন্ধ করেই সাদিয়া বুঝলো ওর ফোনটা বাজছে প্রাণপণে। ঘুম নষ্ট করার জন্য তমালের উপর খুব রাগ হলো সাদিয়ার। কলটা কেটে ফোন সাইলেন্ট করলো। ফোন রাখার আগেই আবার স্ক্রিনে ভাসছে তমালের নম্বর। হ্যালো, বুড়ি তোর রোল নম্বরটা টেক্সট করতো। হারায় ফেলছি। আচ্ছা। ফোন কেটে রোলটা এসএমএস করেই ফোন রেখে দিল সাদিয়া। আবার হারিয়ে গেল ঘুমের জগতে। ঘুমকুমারীর ঘুম ভাঙলো আরো ঘন্টাখানেক বাদে। মনে পড়লো তমাল ভাইয়া ফোন করেছিল। ফোনটা হাতে নিয়ে দেখলো 30টা মিস কল। ইনবক্সটা লাফালাফি করছে নতুন টেক্সট নিয়ে। টেক্সটটা দেখেই একটা চিৎকার দিল সাদিয়া। রাত দুপুরে বরাবর চিৎকারে লাফিয়া উঠল সামিয়া। আপু কি হয়েছে? এই আপু, ভয় পাইছ? সাদিয়া কিছু বলতে পারছে না। সিদ্দিক সাহেব সস্ত্রীক মেয়েদের রুমে হন্তদন্ত করে এসে দেখলেন সাদিয়ার হাত পা থরথর করে কাঁপছে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আম্মাজান? স্বপ্ন দেখছো? স্বামীকে থামিতে ইশারা করে মেয়েকে বুকের মধ্যে টেনে নিলেন মাহফুজা বেগম। সময় দিচ্ছেন যাতে মেয়েটা একটু ধাতস্থ হয়। সাদিয়ার দু চোখ বেয়ে মুক্তদানারা গড়িয়ে পড়ছে। আব্বা, আম্মা, আমি চান্স পাইছি। আমি চান্স পাইছি। মেয়ের সাফল্যে দুজনেই আলহামদুলিল্লাহ বললেন সমস্বরে। মেয়েকে আরো শক্ত করে জড়িয়ে ধরেন মাহফুজা বেগম। অশ্রুসজল হয়ে উঠল তার চোখও। এটা তো ভালো খবর আম্মা। কান্দো কেন? সাদিয়ার মা, ফ্রিজে মিষ্টি আছে। সামিয়া মা নিয়ে এত। সামিয়া দৌড়ে চলে গেল মিষ্টি আনতে। রাত দুপুরে মিষ্টি খাওয়া মানা এই বাসায়। আজকে তার ব্যতিক্রম হবে, কারণ বড়াপা ডাক্তার হবে। কিন্তু সবাই কান্নাকাটি করছে কেন? এই কঠিন বিষয়টা বুদ্ধিমতী পিচ্ছি সামিয়ার মাথায় আসছে না কিছুতেই। সাদিয়া বলল, আমার সিরিয়াল কত আসছে জিজ্ঞাসা করবা না? কোথায় চান্স পাবো? সিদ্দিক সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, মারে তুমি ডাক্তার হবা, মানুষের সেবা করবা।
এটা আমার স্বপ্ন ছিল। তুমি অনেক পড়াশোনা করছো, চেষ্টা করছো, তাতেই আমি খুশি। চান্স না হলেও খুশি মনে আমি তোমারে আবার চেষ্টা করতে বলতাম। তোমার আম্মাকে আমি এই কথা বলছি আগেও। হ্যাঁ মা, তোর বাবা খুব চিন্তা করতেছিল যে তোকে অনেক বেশি চাপ দিয়ে ফেলছে হয়তোবা। আব্বা আমার সিরিয়াল আসছে 108। আম্মা, ইনশাআল্লাহ আমার ঢাকায় চান্স হয়ে যাবে। মেয়ের অভাবনীয় রেজাল্ট শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না সিদ্দিক সাহেব। তার আদরের মেয়েরা কতটা পরিশ্রম করে এই অবস্থায় এসেছে চিন্তা করতে স্নেহের আতিশয্যে তার হৃদয় বিগলিত হলো। গভীর রাতেও সারিয়াদের বাড়িতে উৎসব লেগেছে। এমন সুখবর পাওয়ার পরে সবার ঘুম উড়ে গেছে। সিদ্দিক সাহেব ঘোষণা দিয়েছেন আজ রাতে তার মেয়েরা যা আবদার করবে তাই রান্না করে খাওয়াবেন তিনি। সাদিয়া সামিয়া সলা পরামর্শ করে বলেছে ইলিশ মাছ ভাজা দিয়ে ধোয়া ওঠা গরম ভাত খাবে। একথা শুনে সিদ্দিক সাহেবের মাথায় হাত, কারণ ইলিশ মাছ তিনি বেশ কিছুদিন হলো আনেননি। আজকেই চিন্তা করছিলেন যে এই শুক্রবার গঞ্জে গিয়ে বড় বড় ইলিশ কিনবেন 2টা। মাহফুজা বেগম অভয় দিয়ে বললেন ফ্রিজে 4 টুকরো ইলিশ মাছ আছে। বউয়ের কথা শুনে যেন আকাশে চাঁদ হাতে পেলেন সিদ্দিক সাহেব। ঘণ্টাখানেক ঘরে এ বাড়ির কর্তা রান্নাঘরে। এই রাত দুপুরে জীবনে প্রথমবারের মতো রান্নাবান্না করতে গিয়ে তুমুল যুদ্ধে অবতীর্ণ হয়েছেন সিদ্দিক সাহেব। স্ত্রীর সাহায্য আজ তিনি নেবেন না কোন মতেই। রান্নাঘরে কারো অনুপ্রবেশ আজ নিষিদ্ধ, তাই স্ত্রীকন্যারা বসে আছে রান্নাঘর সংলগ্ন ঘরে। প্রতিবার ঘটিবাটি পতনের শব্দে কেঁপে কেঁপে উঠছেন মাহফুজা বেগম। আগামীকাল সকালে তার রান্নাঘর কি অবস্থায় পাবেন সে চিন্তায় সন্দিহান তিনি। সবকিছু ছাপিয়ে রান্নাঘর থেকে ভেসে আসছে ইলিশের সুঘ্রাণ। এই সুঘ্রাণে মিশে আছে মেয়ের প্রতি এক মধ্যবয়সী বাবার অকৃত্রিম ভালোবাসা আর আগামী জীবনের শুভকামনা। জীবন্তরী গল্পটা এখানেই শেষ, কিংবা হয়তো এখানেই শুরু জীবনযুদ্ধের এক নতুন উপাখ্যান। এমন হাজারো সাদিয়া আমাদের আশেপাশেই আছে। কেউ হয়তো সফল, কেউ হয়তো জীবনযুদ্ধে হোঁচট খেয়ে ভাবে তার জীবনটা হয়তো এখানেই শেষ। সেই সাদিয়াদের বলছি, জীবন অনেক বড়। সাময়িক ব্যর্থতায় হতাশ হইও না। লেগে থাকো, পরিশ্রম করো, কে জানে জীবন হয়তো আরো বড় কোনো সাফল্যের ঝুলি নিয়ে তোমার অপেক্ষায় আছে। সে পর্যন্ত টিকে থাকো, আলো আসবেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সমাপ্ত।